জয় শ্রীরাম, জয় হনুমান। হ্যাঁ, ঠিক ধরেছে বন্ধুরা, আমি রামের একটি বিখ্যাত জায়গা শ্রীরামচন্দ্র যেখানে তার বনবাসের অনেকটা সময় কাটিয়েছিলেন সেইখানেই তোমাদের নিয়ে এসেছি। আমার 4 জ্যোতির্লিঙ্গ দর্শনের এর আগে 3 জ্যোতির্লিঙ্গ এবং শিরডি সাই বাবা, শনি সিঙ্গাপুর তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে। এরপর আমি নিয়ে এসেছি আমরা যে শিরডি থেকে ডাইরেক্ট এসে গেছিলাম নাসিক, সেই নাসিক। হ্যাঁ, শ্রীরামচন্দ্র নাসিকে অনেকটা সময় তার বনবাসে কাটিয়েছিলেন। এখানেই সুবর্ণরেখার নাক কাটা হয়, এখান থেকেই মা সীতাকে রাবণ হরণ করে এবং এখান থেকেই রামচন্দ্রের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। এই নাসিকে তিনি তার জীবনের বনবাসের প্রায় অনেকগুলো বছর কাটিয়েছিলেন। আজকে সেই নাসিকের কিছু স্মৃতি এবং আমার ঘুরে আসার কিছু অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইটি হলো শ্রীরামচন্দ্রের, যেখানে তিনি নাসিকে থাকতেন এবং একটি ছোট্ট যে কুণ্ড, সে কুণ্ডে তিনি রোজ স্নান করতেন। এটা হলো রামকুণ্ড। এর পাশেই আছে সীতাকুণ্ড এবং তার উল্টো দিকেই আছে লক্ষণকুণ্ড। এবং রানী অহল্যাবাই পরে এই নাসিকে যখন সংস্করণের কাজ করেন তখন তিনি তার একটি কুণ্ড স্থাপন করেছিলেন এবং অহল্যা কুণ্ড সেটিও আছে। এটি আমরা এখন চলে এসেছি রামকুণ্ডে। নাসিকে গেলে অবশ্যই রামকুণ্ডে স্নান করে, এবং বলা হয় এটি একটি পবিত্রতম স্থান। এবং এখানে যে আমাদের খুব কিছুদিন আগে কুম্ভ মহাকুম্ভ, সেই কুম্ভের 4 বছর ছাড়া ছাড়া যে কুম্ভ হয়, সেই কুম্ভের একটি স্থানও হলো নাসিক। এই নাসিক থেকে এইখানে এই ঘাট থেকে কুম্ভ স্নান শুরু হয়। আমরা নাসিকে পৌঁছে গেছিলাম খুব সকাল সকাল, মেয়েকে নিয়ে স্নান করিয়ে তারপর আমরা দুজনে স্নান করি এবং খুব ভালো লাগে। এবং খুব ভালো লাগলো যে কুণ্ড সংস্করণ কিন্তু করা হচ্ছে সব সময়। এই কুণ্ডে চান করলে শুনেছি অনেক রোগ পাপ মুক্ত হয়। যাই হোক, এগুলি আমাদের শোনা কথা, কিন্তু হ্যাঁ, আমার যে অভিজ্ঞতার কথা আমি তোমাদেরকে বলি, চান করে ভীষণ 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 তৃপ্তি লাভ হয়েছিল। এবং খুব কল্পনা জগতে যদি যাচ্ছিলাম মাঝে মাঝে, সেখানে আমরা ভাবছিলাম যে তাই তো রামচন্দ্র এই কুণ্ডে স্নান করতেন। যদিও পুরোটা ঐতিহাসিক এবং কাল্পনিক, কিন্তু ভেবেই যেন মনে হচ্ছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল এবং খুব নিজেকে ধন্য মনে হচ্ছিল যে ঠাকুর আমাকে এখানে ডেকেছেন, আমি আসতে পেরেছি এটার জন্য। যে এটা হয়তো অহংকার গর্ব কিছুই নয়, ঠাকুরের প্রতি আমার একটা ছোট্ট আস্থা যে আমি এসেছি এই কারণে। আমার ছেলে মাকে ধরে ধরে স্নান করায়, আগে আমরা স্নান করে নিই, তারপর প্রত্যেক ক্ষেত্রে আমার ছেলের কাজই হচ্ছে গনু, আমার ছেলের নাম গনু। গনুর কাজই হচ্ছে তার ঠাকুমাকে ধরিয়ে স্নান করাবে। আমার দায়িত্বটি তার। মাও ভীষণ আনন্দ সহকারে কুণ্ডে স্নান করেন। এই যে সামনে এটি হচ্ছে রামকুণ্ড, ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়েও অনেকে যাচ্ছে, অনেক কুণ্ড, ওখানে লক্ষণকুণ্ড স্নান করছে। তবে হ্যাঁ, রামকুণ্ডে স্নানটার একটি বিশেষত্ব আছে, এবং রামকুণ্ডে নাসিক গেলে অবশ্যই রামকুণ্ডে স্নান করো, এবং কেউ যদি মনে করো ওখান থেকে জলও আনতে পারো, লক্ষণকুণ্ডেও স্নান করতে পারো। তবে রামকুণ্ডের হ্যাঁ আলাদা রকম একটা ঐতিহ্য আছে, এবং যত ওখানে পণ্ডিতজিটিকে আমরা জিজ্ঞাসা করি তারা আমাদেরকে রামকুণ্ডই বলে। খুব ভালো জায়গা নাসিক, কিন্তু খুব কনজাস্টেড এরিয়া আর কি, খুব ভিড় ছিল, তবুও ভালো লাগছিল। মানে ভাবতেই অবাক লাগছিল যে শ্রীরামচন্দ্র যখন হয়তো এখানে এসছিলেন, সেখানে হয়তো এত ফ্ল্যাট বাড়ি কিছুই ছিল না, পুরোটাই নাকি জঙ্গলে ঘেরা ছিল। মা শিব পুজো করছেন, এবং এখানে উঠেই তুমি অনেক শিবলিঙ্গ মন্দির তুমি দেখতে পাবে। গনুবাবু তো সুইমিং শেখে, এবং যার জন্যে সে এরকম কুণ্ড পেয়ে তার নিজের আনন্দের আর শেষ নেই। সে যথারীতি অনেকক্ষণ ধরে সে তার সুইমিং ল্যাবগুলো করতে থাকে এবং ভালো সে এনজয় করে। রামকুণ্ডে স্নান করার পর এর পেছন দিকেই এই যে বিল্ডিংটি দেখছো, এই বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু তোমরা, এটি হলো অহল্যা কুণ্ড। এখানে রানী অহল্যার কুণ্ড আছে, এই ব্রিজটি পেরিয়ে অহল্যা কুণ্ড। আচ্ছা, যেটা বলছিলাম, রামকুণ্ডে স্নান করার পর তোমরা তার পেছনে মন্দির, স্নানের কুণ্ডর পেছনে বিশাল একটি জায়গা রয়েছে এবং দোতলা একটি বিল্ডিং রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ড্রেস চেঞ্জ করে নিতে পারো।
কোনো অসুবিধাই নেই। এবং ওখানে মানুষও ভীষণ হেল্পফুল, আমাদেরকে দেখিয়ে দিয়েছিল কোথায় গিয়ে চেঞ্জ করা যাবে। অনেকে এখানে পিতৃশ্রাদ্ধ করছে, অনেকে এখানে পূজা অর্চনা করছেন, যাদের যেরকম মানসিক। এই কুণ্ডের তো তোমাদেরকে আগেই বললাম একটি যথার্থ মাহাত্ম্য রয়েছে। এই সেই বিল্ডিং, এই বিল্ডিংয়ের দোতলায় গিয়ে তোমরা তোমাদের চেঞ্জের ব্যবস্থা, বা কেউ যদি দান করতে চাও, গরিবদিকে খাওয়াতে চাও, অনেক কিছু ট্রাস্ট এখানে উপরে বসে রয়েছে, তাদের অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের দান দিতে পারো, বা হেল্প, আমি দান বলবো না, হেল্পও করতে পারো গরিব দুঃখীদের জন্য। গনু তো ভীষণ এনজয়, তার তো আর আনন্দের সীমা নেই। সে অনেকক্ষণ কাটিয়ে দিয়েছিল রামকুণ্ডে। আমরা যেদিন রামকুণ্ডে গিয়েছিলাম, আমি ওপর থেকে যেখানে চেঞ্জ করতে গিয়েছিলাম সেখান থেকে দেখো, এটা রামকুণ্ড, পেছনে সীতাকুণ্ড, এটি সীতাকুণ্ড, এবং এটি লক্ষণকুণ্ড। এটি হচ্ছে লক্ষণ, মানে শোনা কথা, এখানে শ্রী রামচন্দ্র স্নান করতেন, ওইদিকে মা সীতা স্নান করতেন, এবং ওইদিকে স্নান করতেন। আর এই যে ব্রিজের ওই দিকে যেটা দেখছো সেটা হচ্ছে অহল্যাকুণ্ড, মানে যে কুণ্ডে রামচন্দ্র স্নান করতেন তার পায়ের জল, মানে তার জলে যাতে কারুর পা না লাগে, ওই জন্য মা সীতা আলাদা জায়গায় স্নান করতেন, এবং লক্ষণ তিনি তো ভীষণ ভাতৃবৎসল ছিল, এবং সেক্ষেত্রে তিনিও আলাদা স্নান করতেন। আমরা রামকুণ্ড থেকে বেরিয়ে ওখানে স্নান টান করে একটু জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি লোকাল যে সাইট সিন তার উদ্দেশ্যে। এবং আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখান থেকে রামকুণ্ড ভীষণ কাছে ছিল, এবং সেইখান থেকে হেঁটে পড়ে তুমি চারিদিকটা, কোনো অটো টোটো করার দরকার নেই। রামকুণ্ডের পাশেই রয়েছে কালারাম মন্দির, ওখানে কালারামের পুজো দিতে পারো এবং বা দর্শন করে বেরিয়ে আসতে পারো। তার পাশে রয়েছে গোড়ারাম মন্দির, এবং তার পাশেই পঞ্চবটী বন। এটি হচ্ছে কালারাম মন্দির, বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটি, এবং এখানে ভীষণ বিখ্যাত। আসলে রামকে এখানে কালো বর্ণে পূজিত করা হয় বলে এটি কালারাম মন্দির বলা হয়। ভাবতেই অবাক লাগছে, কোনো এক সময় শ্রীরামচন্দ্র এই সমস্ত স্থান দিয়ে হয়তো হেঁটেছেন। আজকে আমাদের পরম সৌভাগ্য যে সেই স্থানে আমি এসে দেখতে পাচ্ছি সেই স্থানটিকে। তা এটা নিয়ে কোনো কথা হবে না। তবুও বলি বন্ধুরা, অবশ্যই তোমরা একবার নাসিক যেও, যারা একটু আধ্যাত্মিক মানুষ বা যারা একটু ভগবান ঈশ্বরে বিশ্বাস করো, তারা অবশ্যই যেও। এটি কালারাম মন্দির, এই সামনেই হনুমান, এবং হনুমানজি সোজাসুজি একদম রামের মন্দির। এটি হচ্ছে পঞ্চবটী বন। পঞ্চবটী বনের গল্পটি বলি। পঞ্চবটী বনে নাকি যখন শ্রীরামচন্দ্র এখানে নাসিকে ছিলেন, প্রায় বনবাসের অনেকটাই সময় আগেও বললাম, সেখানে 5টি বট গাছের মাঝখানে গভীর জঙ্গল ছিল, এবং 5টি, তারা চিনতে পারবে কি করে, না 5টা বট গাছ একত্রে ছিল, এবং সেই 5টি বট গাছের, এই দেখো এই এক একটা নাম্বার লেখা আছে এক একটা বট গাছে, তো এই জুনিপন কোটি, এক একটি বটগাছের 5টি বটগাছের মাঝখানে মা সীতাকে তারা লুকিয়ে রাখত, এবং এইখানেই ছিল একটি গুহা, সেটা সীতা গুহা নামে পরিচিত। তোমরা মনে করলে সেখানে সাংঘাতিক লাইন পড়ে। আমরা সকালবেলায় যেতে পারিনি, সন্ধ্যের সময় এসে কিছুটা ভিড় হালকা হয়েছিল, আমি আমার হাজব্যান্ড এসে ঘুরে গেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, 5টি বটগাছের মাঝখানে মা সীতাকে লুকিয়ে রেখে তারা খাদ্য অন্বেষণের জন্য যেত, যাতে কোনো রাক্ষস বা কোনো বন্যপশু মাকে আক্রমণ না করে। এইখানে একটি ছোট্ট মূর্তি সহকারে সে বনবাসের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, সেটা 1 টাকা করে টিকিট, তোমরা মনে করলে দেখতেই পারো। তবে খুব ভালো লাগছিল ওই 5টা বটগাছের একত্র থাকা, এবং প্রত্যেকটা বটগাছের নাম্বারও কিন্তু দেওয়া আছে, 1 2 3 4 5 এমনি করে। এটি হচ্ছে পঞ্চবটী, পঞ্চ মানে 5, পঞ্চবটী বন। এখানে শ্রীরামচন্দ্রের চরণ পাদুকাও রয়েছে, যদিও মানে অনেক পূর্ব কাহিনী অনুসারে এটি রামচন্দ্রের চরণ পাদুকা, তো সেটাও আমরা দেখেছি। এবং এইখানে একটু এগিয়েই লক্ষণ রেখাও আমরা দেখেছি, যে লক্ষণ রেখা টেনে লক্ষণ মা সীতাকে যার মানে বেষ্টনীতে রেখে দিয়ে গিয়েছিলেন, এবং
রাবণ এসে সেখান থেকে এইটি হচ্ছে সেই লক্ষণ রেখা। নিচে দেখো সরু ড্রেনের মতো, ছোট্ট ড্রেনের মতো আকারে, কিন্তু এটি একটি নদী, ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এইটি নাকি ড্রোন দিয়ে বা উপর থেকে দেখা হলে এই লক্ষণ রেখাটি পুরোই পঞ্চবটী বনে গোল করে ঘিরে রয়েছে। এইটি নাকি পরবর্তীকালে একটি সরু নদীতে পরিণত হয়েছে। এখানে আছে 7 ফুট লক্ষণের মূর্তি, এই লক্ষণ বলছি হনুমানজির মূর্তি, 7 ফুট হনুমানজি। প্রত্যেক মঙ্গল শনিবার তাকে সিঁদুর মাখিয়ে পুজো করা হয়। शनिवार और मंगलवार के दिन भगवान को सिंदूर लेपन होता है। मोबाइल बंद करो बेटा। কোনো মূর্তির ফটো তোলা নিষেধ বলে আমি তুলিনি, কিন্তু এটি সেই মন্দির। আর এইখানেই নাকি সুপর্ণরেখার নাক কেটেছিল, মানে রাবণ, সুপর্ণরেখার বলছে, রাবণ নাকি এইখানেই দাঁড়িয়েছিল এবং মায়ের কাছে ভিক্ষা চেয়েছিল। আচ্ছা, যেটি আগেই বলছিলাম কুম্ভ নাসিকেও হয়, এটি এই মন্দিরে পুজো দিয়ে, এটি শ্যাম মন্দির, এই মন্দিরে পুজো দিয়ে এখান থেকে কুম্ভযাত্রা শুরু হয় এবং যে রামকুণ্ড তার চারিপাশে কুম্ভ বসে। এই মন্দিরে পুজো দিয়ে যেদিন কুম্ভ শুরু হয় সেদিন এই মন্দিরেই পুজো দেওয়া হয়। তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, পুরো মনে হচ্ছে যেন জঙ্গলের, মানে জঙ্গল কেটে তো এখন শহরাঞ্চলে অনেক বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, নাসিকেও তাই, এটিও একটি বড় শহর এখন। তো সেইখানে গিয়েও দেখি, কিন্তু চারিদিকের দৃশ্য দেখে মনে হচ্ছিলো সত্যি এটি হয়তো অনেক অনেক বছর আগে জঙ্গলই ছিল। এটি একটি সাক্ষী গণেশের মন্দির এবং এইখানে একটা বড়া গণেশ বলা হচ্ছিল সেই মন্দির, এবং তার সাথে গোটা ভারতে এই একটি জায়গায় যেখানে লক্ষণের মন্দির আছে, শ্রী লক্ষণের মন্দির আছে। এখানে এই যে বড়া গণেশের পুজো দিয়ে এরই উল্টো দিকে সিঁড়ি দিয়ে উঠে লক্ষণের মন্দির, এই যে সিঁড়ি দিয়ে উঠে লক্ষণের মন্দির। এইখানেই নাকি লক্ষণ সুপর্ণরেখার নাক কেটেছিল, তারও কিছু বৃত্তান্ত এখানে দেওয়া আছে, সবই কাল্পনিক। আমরা হয়তো পরম্পরায় এটা জেনে এসেছি, এই যে লক্ষণ নাক কেটেছিল এই স্থানে। এখানে বিশাল একটি গাছ আছে এবং এইখানে যে পাথর, নদী, এগুলো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। এইখানে নাকি এই স্থানে নাকি নাক কাটা হয়েছিল। এখানে লক্ষণের পুজো দিতে পারো, লক্ষণ ঠাকুরেরও এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, রামেরও মূর্তি আছে। এখান থেকে এটি হচ্ছে একটি সঙ্গম স্থল, সঙ্গম আছে বলে একদিকে গোদাবরী নদী, একদিকে কপিলা নদী। কপিল মুনি তপস্যা করে এই নদীকে আহ্বান করেছিলেন, তাই এই নদীটির নাম ছিল কপিলা নদী। এই দুটি নদী সঙ্গম হয়েছে, মিলন হয়েছে, তাই এটি সঙ্গম স্থল, এবং এটি সঙ্গম স্থল বলে এখানে কুম্ভের এত মাহাত্ম্য। নদী যদিও এখন জরাজীর্ণ অবস্থা, শুকিয়ে কাঠ হয়ে গেছে, এখন সেরকম নেই, কিন্তু এখানেই নাকি কথিত আছে আর কি, রামচন্দ্র যখন মা সীতাকে লক্ষণ যখন লক্ষণের রেখা দিয়ে ঘিরে রেখেছিল, তখন নাকি আমরা যেরকমভাবে শুনি যে মায়ের আসল রূপটি একটি জায়গায় মাকে লুকিয়ে রাখা হয়েছিল এবং নকল রূপের এক সীতাকে খুঁটিতে রাখা হয়েছিল। এই সেই স্থান, এখানেই নাকি মাকে লুকিয়ে রাখা, এই সঙ্গমেই মাকে লুকিয়ে রাখা হয়েছিল। এটি হচ্ছে গোদাবরী নদী। এখানে গেলে পরে দুজন বসে আছে, তারা তোমাদেরকে এই নদীর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝিয়ে দেবে। তাদেরকে কিছু পূজারি আর কি, দুজন পূজারি বসে আছে, আর ওই দিক দিয়ে আসছে কপিলা নদী। এই গুহাতেই নাকি মাকে লুকিয়ে রেখেছিল লক্ষণ, এবং তার অন্য এক মানে রূপকে ওখানে খুঁটিটা রাখা হয়েছিল, যে রূপকে রাবণ হরণ করেছিল। এখানে কিন্তু সুন্দরভাবে পূজারীরা বুঝিয়ে দেওয়া হয়, এর মধ্যে এই গুহার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, যা পরবর্তীকালে জলে পরিণত হয়েছে। এই জল নাকি খুব পবিত্র, কিন্তু এখন সেরকমভাবে নদী রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অনেকটাই পলি জমেছে এবং অনেক শ্যাওলা জমে রয়েছে চারিদিকে। এই চারিদিকেই নাকি কুম্ভের সময় অনেক মেলা পড়ে এবং অনেক ভিড় হয়, এখানেও অনেকে স্নান করে যায়, আবার বাকিরা অনেকে রামকুণ্ডে স্নান করে। এখানে পূজারি কিছু দক্ষিণা দিয়ে তোমরা দর্শন করতে পারো। এখানে ছোট্ট ছোট্ট মন্দির রয়েছে বর্তমানে। এই কুণ্ডের মধ্যেই নাকি মাকে লুকিয়ে রাখা। এটি হচ্ছে কপিলা নদী। এই কপিলা নদী দিয়ে আর একদিকে গোদাবরী নদীর সঙ্গমস্থল। বর্তমানে এখানে পুরো
কচুরিপানাতে ভর্তি হয়ে আছে, কিন্তু জায়গাটি অতি মনোরম। আমি তো এখানে গিয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড সেই ছবিও তুলেছে। এটি হলো 1 নাম্বার যে দেখাচ্ছিলাম, 1 নাম্বার বট গাছ। এখানে কুলপি খুব ভালো মানে ভালো আর কি। এটি হচ্ছে আমাদের নাসিক ভ্রমণের কিছু মানে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমার শেষ জ্যোতির্লিঙ্গ, আমার দর্শনে শেষ জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর, আমার পরের ভিডিওতে দেখবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমি আমার মন্দিরের কিছু ফটো এবং সেখানের কিছু স্মৃতি আমি তোমাদেরকে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও আমি খুব পারদর্শী নই, কিন্তু আমার সমস্ত ভ্রমণ আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, তাই করি। এই যে 5টি বট গাছে আমি তোমাদেরকে, এটি মেন বট গাছ, পঞ্চবটী বন। পঞ্চবটী নিশ্চয়ই তোমরা নাম শুনেছ। এই পঞ্চবটী বনে আমরা গেছিলাম। আর এটি হচ্ছে রামফল, নাকি রাম বনবাসে থাকার সময় এই একটি বিশেষ মানে এই বিশেষ গাছের মূল নাকি তারা সেবন করতেন, এবং এটিকে রামফল বলা হয়। এই ফল খেয়েই তারা থাকতো, এবং বিক্রিও হচ্ছিল 40 টাকায় 4 পিস। আমার পরের ভিডিওটি এবং এই যাত্রার আমার শেষ ভিডিও ত্রম্বকেশ্বর, তোমরা অবশ্যই দেখো এবং আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো।